যে তাল ধপ করিয়া পড়িল নাকি পড়িয়া ধপ করিল, তাকে নতুন সংবিধান নাম দেই, তখন কি সেই সংবিধান পার্মানেন্ট হয়ে যাবে, ধর্মগ্রন্থ হয়ে যাবে? রাষ্ট্র কোনো ছেলে খেলা নয়। 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে আমরা চিনিমিনি খেলতে পারি না। এই রাষ্ট্রকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতে দিতে হবে। কোন রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে আমরা কোনোদিন মাথা নত করতে পারি না। এই জনগণের স্বার্থই চূড়ান্ত, এই জনগণের অভিপ্রায়ই চূড়ান্ত, এই দেশের সার্বভৌম জনগণই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মালিক। কেউ কেউ বলছে এই দাবি এখনই বাস্তবায়ন করতে হবে কনস্টিটিউশনাল অর্ডারের মধ্য দিয়ে। এখানে সুস্পষ্ট বক্তব্য হচ্ছে কনস্টিটিউশনাল অর্ডার কে জারি করবে, কে বাংলাদেশের জনগণ কাকে ক্ষমতা দিয়েছে, সেটা কোন ফোরামে, জাতীয় সংসদ ছাড়া এই সংসদ পরিবর্তন করা যায়। সেজন্য আসুন, আমি আহ্বান জানিয়েছি, সুপ্রিম কোর্টের একটা মতামত নেই যে এই সরকারের সেই সংবিধান পরিবর্তনের ক্ষমতা আছে কিনা, অন্য কোনো প্রক্রিয়ায় অন্য কোনো কর্তৃপক্ষ, জাতীয় ঐকমত্য কমিশন বা কোনো রাজনৈতিক দল সেই সংবিধান পরিবর্তনের ক্ষমতা রাখে কিনা। এই সংবিধান যদি পরিবর্তন হয় কোনো একটা নির্বাহী অথবা কনস্টিটিউশন অর্ডারের মধ্য দিয়ে, তাহলে দুইটা কনস্টিটিউশন বিরাজমান হবে। বিচার বিভাগ কোন কনস্টিটিউশন মানবে, কোন পদ্ধতিতে বিচার হবে? যে কোনো জনগণ তার সাংবিধানিক অধিকার আছে আদালতে যে জিজ্ঞেস করার যে আমার ব্যক্তিগত এবং সম্পত্তি এবং জানের বিভিন্ন ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বিভিন্ন ইস্যুতে, সুতরাং আমি এই সংবিধান কোনটা মানবো, কিভাবে পরিবর্তিত হলো। আপনারা এই রিট আমি দায়ী করলাম, যে কোনো জনগণ বলতে পারে সেই রিটের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কি বলবে। আমরা সেই প্রশ্নে বলেছিলাম যে 106-এ আসুন, যে পদ্ধতিতে আমরা সুপ্রিম কোর্টের মতামত চাইতে পারি, অ্যাডভাইজারি রুল দেওয়ার ক্ষমতা আছে, সেখানে যাই। আমরা সুপ্রিম কোর্টের মতামত নেই যে কোনো প্রক্রিয়া আছে কিনা বৈধ, যে প্রক্রিয়ায় এই সাংবিধানিক আদেশ জারি করা যায়, কিন্তু তাতে আমরা একটি দলের অনীহা দেখলাম। আমরা যখনই একটা বৈধ প্রক্রিয়ার কথা বলি, তখন তারা বলে জনগণের অভিপ্রায় এখানে চূড়ান্ত। হ্যাঁ, জনগণের অভিপ্রায় চূড়ান্ত। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই অভিপ্রায়ের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সঠিক। কিন্তু এই অভিপ্রায়কে বাস্তবায়নের জন্য তো আমাদেরকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছে, আর্টিকেল 106-এর দ্বারস্থ হতে হয়েছে। আমরা সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের গঠন দেখেছি, উপদেষ্টাদের শপথ দেখেছি। আমরা সেটাকে বৈধ প্রক্রিয়া মনে করি। কেউ কেউ বলতে পারে তার মধ্য দিয়ে তো এই সংবিধানের কিছু কিছু দ্বারা অ্যাব্রোগেটেড হয়েছে। হ্যাঁ, হয়েছে, কিছু কিছু দ্বারা অ্যাব্রোগেটেড হতে পারে। সেই জন্যই তো 106-এর মতামত নেওয়া হয়েছে। যখন সুপ্রিম কোর্ট বলল রাষ্ট্রপতিকে যে 106 অনুসারে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের শপথ গ্রহণ করাতে পারেন, সেখানে এই বৈধতাটা দেয়া আছে। সুতরাং যারা বলছে অ্যাব্রোগেটেড হয়েছে, সেই অ্যাব্রোগেটেড পোর্শনটা এখানেই কভার করা আছে। হ্যাঁ, যদি এখনো প্রয়োজন হয়, জাতির প্রয়োজনে, যদি জরুরি প্রয়োজনে সংবিধানের কোনো বিষয়ে ভায়োলেট করার বা এখনই কার্যকর করার প্রয়োজন হতে পারে, সেই বিষয়েও আমরা সুপ্রিম কোর্টের মতামত নিতে পারি। যে কোনো একটা আইনানুগ, বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করার কোনো অধিকার আমাদের কারো নেই। তাহলে পরে এমন একটি পরিস্থিতির নজির সৃষ্টি হবে, যেই নজিরটা আগামী 2 বছর পরে, 5 বছর পরে বারবার কোনো না কোনো দাবির মুখে পড়বে যে এইভাবে এই প্রক্রিয়ায় আবার সংবিধান পরিবর্তন করেন। রাষ্ট্র কোনো ছেলে খেলা নয়। 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে আমরা চিনিমিনি খেলতে পারি না। এই রাষ্ট্রকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতে দিতে হবে। কোন রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে আমরা কোনোদিন মাথা নত করতে পারি না। এই জনগণের স্বার্থই চূড়ান্ত, এই জনগণের অভিপ্রায়ই চূড়ান্ত, এই দেশের সার্বভৌম জনগণই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মালিক। আসুন, আমরা তাদের কাছে যাই। আমরা বলেছি নির্বাচনের দিনে, একই দিনে আরেকটা ব্যালটের মাধ্যমে গণভোটের সেই রায়টা নেওয়া যাবে, যে এই সংস্কারের মধ্যে ঐকমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সকল রাজনৈতিক দল, সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা, সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা, হ্যাঁ অথবা না বলুন। যদি জনগণ হ্যাঁ বলে, তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য। তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য। আমরা সেই প্রক্রিয়ার কথা বলেছি, কিন্তু না, তাদের কথাই মানতে হবে যে সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে অবৈধভাবে এই ঘোষণা নাকি এখনই জারি করতে হবে, উইথ ইমিডিয়েট এফেক্ট, যে আজকে থেকে কার্যকর হলো ধরে নিয়ে। সংবিধান তো কোনো কচুবাতার বাণী নয় যে যা খুশি, যেভাবে খুশি সেভাবে আমরা বলে দিলেই পরিবর্তন হবে। অনেক বক্তব্য দিয়েছে এই ব্যাপারে। যখন রাষ্ট্র সংবিধান ছিল না, দেশে যখন স্বাধীনতার ঘোষণা দিতে হয়েছিল, বাংলাদেশের উপরে যখন যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছিল, তখনকার নির্বাচিত প্রতিনিধিরা এই ভূখণ্ডের জন্য গণপরিষদ গঠন করে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করেন। সেখানেই জনগণের সামনে তারা বললেন তারা গণপরিষদ গঠন করলেন। তারাও রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং মন্ত্রী পরিষদ গঠনের জন্য তারা এখতিয়ার দিলেন এবং তারা জনগণের পক্ষে রাষ্ট্র পরিচালনা
পরিচালনা করলেন, তারা জনগণের পক্ষে সমস্ত আইন কানুন প্রেসিডেন্ট অর্ডারের মাধ্যমে জারি করলেন। সেই বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ চলেছে, পরে সংবিধান হয়েছে, সেই সংবিধান অনুসারে নির্বাচন হয়েছে, নির্বাচনের পরই সেই সাংবিধানিক প্রক্রিয়া রাষ্ট্র রেগুলারলি এসেছে, এখানে কোনো অনিয়ম হয়নি। এখন পর্যন্ত 17 বার এই রাষ্ট্রের সংবিধান পরিবর্তন হয়েছে, অ্যামেন্ডমেন্ট হবে, আগামীতে 18 বার হবে। পৃথিবীর কোন রাষ্ট্রে এই পর্যন্ত, উন্নত রাষ্ট্রেও 127 বার পর্যন্ত 1947 সাল থেকে এই পর্যন্ত সংবিধান পরিবর্তন হয়েছে। জনগণের জন্যই সংবিধান, সুতরাং জনগণ সেই সংবিধান পরিবর্তন করবে জনগণের চাহিদা অনুযায়ী, সমাজের চাহিদা অনুযায়ী, যুগের চাহিদা অনুযায়ী, জনকল্যাণকে সামনে রেখে। সুতরাং আমরা যেন কেউ আবেগী না হই, কেউ যেন এটা না বলি যে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান করতে হবে। আমি তাদেরকে বলেছিলাম গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণীত হলে সেই সংবিধানকে আর পরিবর্তন করা যাবে না। 1972 সালে যে সংবিধান প্রণীত হয়েছে সেটা কি গণপরিষদের মাধ্যমে হয়নি? সেটাকে 1 বছরের ভিতরে পরিবর্তন করতে হয়নি, সংশোধনী আনতে হয়নি। নতুন ভাবে যদি গণপরিষদের নামে আমরা একই জিনিস ধারণ করে এটাকে নতুন সংবিধান নাম দেই, তখন কি সেই সংবিধান পার্মানেন্ট হয়ে যাবে, ধর্মগ্রন্থ হয়ে যাবে? সেটা কি পরিবর্তন করা যাবে না? অবশ্যই পরিবর্তন করা যাবে জনগণের চাহিদা অনুযায়ী। সুতরাং আসুন নতুন সংবিধান বলি বা সংশোধিত সংবিধান বলি, গণপরিষদের মাধ্যমে বলি বা জাতীয় সংসদের মাধ্যমে বলি, ঘটনা তো একই। আমরা একটা কথাই বলি যে তাল ধপ করিয়া পড়িল নাকি পড়িয়া ধপ করিল, কথা তো একখানি। এই যে জনগণ ঐক্যমত্যে আসলো, সেই রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসলো সংবিধানের কিছু বিষয় সংশোধনের জন্য, মৌলিক সংবিধান সংশোধনের জন্য, সেগুলো যেই প্রক্রিয়াই গ্রহণ করা হবে, সেই প্রক্রিয়াটা একটা সাংবিধানিক বৈধ এবং আইনানি প্রক্রিয়ার মাধ্যমেই হতে হবে। এটাই হচ্ছে আমাদের বক্তব্য।